নমস্কার, আমি সুস্মিতা, হাবড়া সুরক্ষার পক্ষ থেকে। বিগত 15 বছর ধরে আমরা বিভিন্ন টেস্টের উপরে যেভাবে আপনাদের সুরক্ষা দিয়ে এসেছি, ঠিক একইভাবে ওপিডির উপরেও আমরা সুরক্ষা দিতে চাইছি। অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাইছি, হাবড়া সুরক্ষাতে ওপিডি সেকশন চালু হয়ে গেছে। সমস্ত রকমের বিশেষজ্ঞ ডাক্তাররা এখানে বসছেন এবং রোগী নিয়মিত দেখছেন। তাদেরই মধ্যে থেকে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর রাজশ্রী গোস্বামী, ক্যান্সার স্পেশালিস্ট। স্যার নমস্কার। স্যার, আপনার কাছে ক্যান্সার সম্বন্ধে আমরা কিছু জানতে চাইছি। ক্যান্সার মানে কি স্যার? অনেক ধন্যবাদ সুরক্ষা হাবড়াকে, এবং খুব শুনে খুশি লাগছে এবং আনন্দ লাগছে যে সুরক্ষা হাবড়াতে একটা পলিক্লিনিক সার্ভিস, যেটাকে আমরা বলি স্পেশালিটি পলিক্লিনিক সার্ভিস, স্পেশালিস্ট ওপিডি সার্ভিস, এটা চালু হয়েছে। এবং কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, আমার মতো অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, অর্থোপেডিক ডাক্তার সবাই নিয়মিত রোগী দেখছেন, এবং অলরেডি এটা বোধহয় 3 থেকে 4 মাস শুরু হয়ে গেছে। তো ক্যান্সার সম্বন্ধে আমি যেটা বলতে চাই, ক্যান্সার মানে হচ্ছে একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। মানে মানুষের শরীরে যেরকম রেগুলার কোষ বিভাজন হচ্ছে, সেটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে সেটা একটা টিউমার বা সোয়েলিংয়ে রূপান্তরিত হয়। সেটা যদি ক্যান্সার ধরা পড়ে বায়োপসি বা এফএনএসির মাধ্যমে, তখন সেটাকেই ক্যান্সার বলে। স্যার, ক্যান্সারের কি কি চিকিৎসা আছে? ক্যান্সারের চিকিৎসা বলতে, ক্যান্সারের যেটা স্ট্যান্ডার্ড চিকিৎসা 3 ধরনের। একটা হচ্ছে কেমোথেরাপি, একটা হচ্ছে ক্যান্সার সার্জারি বা অঙ্কো সার্জারি, এবং আরেকটি হচ্ছে রেডিয়েশন থেরাপি বা রেডিওথেরাপি। এই 3টি ক্যান্সার চিকিৎসার মূল 3টি স্তম্ভ। তার সাথে ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, হরমোন থেরাপি, এই 3টিও ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বা 3টি মেইন চিকিৎসা: সার্জিক্যাল অঙ্কোলজি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। স্যার, আমরা প্রেসক্রিপশনে প্রায় দেখতে পাই হিস্টোপ্যাথোলজি আর আইএইচসি বলে একটা টেস্ট থাকে। স্যার, এটা কি? অত্যন্ত ভালো প্রশ্ন, এটা অত্যন্ত ভালো প্রশ্ন। হিস্টোপ্যাথোলজি এবং ইমিউনো হিস্টোকেমিস্ট্রি বা আইএইচসি, এটা কিন্তু ম্যান্ডেটারি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে। একটা ক্যান্সার যখন আমরা বায়োপসি নেব, যদি ধরুন একটি ব্রেস্টে লাম্প হয়েছে, সেখান থেকে আমরা একটা বায়োপসি নিলাম, সেই বায়োপসিটার মাইক্রোস্কোপের তলায় দেখাটাকেই বলা হচ্ছে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, যেটা সুরক্ষাতে খুব নিয়মিতভাবে হয়। এবং তার সাথে ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, মানে ওই টিউমার সেলটার কোনো ক্যারেক্টারিস্টিকটা বোঝার জন্য, সেটা লিম্ফোমা না সেটা কার্সিনোমা না সেটা সার্কোমা, কার্সিনোমা হলে অ্যাডিনোকার্সিনোমা না স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেইটা বোঝার জন্য কিছু মার্কার টেস্ট করা হয়। সেটাকেই ইমিউনো হিস্টোকেমিস্ট্রি মার্কার বলা হয়, যাতে আমরা পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে পারি যেটা কী ধরনের ক্যান্সার। কারণ দুটো ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, সেই জন্য এই ডায়াগনোসিসটা কিন্তু খুব জরুরি। স্যার, একজন ক্যান্সার পেশেন্ট উনি কোন স্টেজে আছে সেটা কি করে বোঝা সম্ভব? একদমই তাই। ক্যান্সারের প্রথম ডায়াগনোসিসের পরে, মানে একটা বায়োপসি, হিস্টোপ্যাথোলজি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা আইএইচসির পরে আমাদের যেটা প্রথম পর্যায়ে করতে হবে, প্রথম স্টেপ করতে হবে ক্যান্সারের স্টেজিং। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 নাকি স্টেজ 4, কোন স্টেজে পেশেন্টটি আছে তার জন্য আমাদের ক্যান্সার ধরন অনুযায়ী সিটি স্ক্যান বা এমআরআই বা এফডিজি পেট সিটি স্ক্যান বা পিএসএমএ পেট সিটি স্ক্যান, এই টেস্টগুলো করা খুব জরুরি। তাতে আমরা বুঝতে পারবো ক্যান্সারটি ওইখানেই সীমাবদ্ধ আছে, নাকি অন্য কোথাও লোকালি ছড়িয়ে গেছে, নাকি কোনো দূরবর্তী স্থানে ছড়িয়ে গেছে। তার ভিত্তিতে আমরা ক্যান্সারটিকে স্টেজিং করব, এবং তার ভিত্তিতে আমরা ট্রিটমেন্ট ডিসিশন নেব। আচ্ছা স্যার, কি কি উপসর্গ দেখলে বলবো যে এটা ক্যান্সারের উপসর্গ, বা আমাদের শরীরে কি কি উপসর্গ হলে বুঝতে পারবো যে ক্যান্সার হয়েছে? ক্যান্সারের ধরা পড়তে গেলে, যদি আর্লি স্টেজে ক্যান্সারকে আমাদের ধরতে হয়, মানুষকে কিছু উপসর্গ সম্বন্ধে খুব সচেতন থাকতে হবে। আমি 4টি ক্যান্সার নিয়ে খুব একটু বলতে চাই: মুখে এবং গলার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার বা গাইনোকোলজিক্যাল ক্যান্সার। মুখের বা গলার ক্যান্সারে যদি কারোর মুখের ঘা 2 সপ্তাহের উপর ধরে পড়ে আছে জিভে বা মুখের গালে, সেটা কমছে না, বা কোনো দাঁত খুব নড়বড় করছে, সেখান থেকে মাড়ি থেকে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, বা জিভটা ঠিকঠাক নড়ছে না, বা মুখটা ঠিকঠাক খুলছে না, বা তীব্র একটা যন্ত্রণা হচ্ছে, বা আপনার গলার স্বরটা অস্বাভাবিক পরিবর্তন হয়ে গেছে, অথবা ঘাড়ে বা গলায় কোনো ফোলা ভাব আছে যেটা কমছে না অ্যান্টিবায়োটিক খেয়েও, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে এবং সত্বর একজন ক্যান্সার ডাক্তারকে দেখাতে হবে বা সার্জনকে দেখাতে হবে। ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সারের কি সিমটম হতে পারে? অনেকদিন ধরে একটা শুকনো কাশি, যেটা হয়েই চলেছে, কমছে না, বুকে একটা ব্যথা, টান টান ব্যথা অনুভব করছেন। ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে অত্যন্ত কমন। ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় ব্রেস্টের একটা লাম্প, মানে একটা শক্ত ফোলাভাব অনুভব করছেন, যেটা হয়তো কোনো ব্যথা নেই,
যেটা আস্তে প্রচুর আস্তে patient বাড়ছে, আসে এরকম, প্রচুর স্যার। পেশেন্ট আসছে এরকম। তারা বুঝতেই পারছে না কোন ডক্টর দেখাবেন। একদমই তাই। সেক্ষেত্রে কিন্তু একটা ফোলা ভাব, যেটা ব্যথাহীন একটা হ্যাঁ। শক্ত মাংসপিণ্ড আপনি হুম। অনুভব করছেন, বা কোনো সময় বগলে একটা মাংসপিণ্ড অনুভব করছেন, সেক্ষেত্রে কিন্তু ডাক্তার দেখানোটা অত্যন্ত বাঞ্ছনীয়। যেটা আমাদের ওইদিকে যাচ্ছে না তো। হ্যাঁ। অনেক সময় কিন্তু ব্রেস্ট লাম্প ক্যান্সার নয়, ব্রেস্টের লাম্প বা ফোলা মানেই যে ক্যান্সার তা কিন্তু নয়। এটা কিন্তু ভুল ধারণা। যে ভুল ধারণা থেকে মানুষটা কোনো টেস্ট করতে পিছিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফোলা ভাব থাকলে সেটা একজন ডাক্তারকে দেখিয়ে নিতে হবে। তিনি হাত দিয়ে দেখবেন। যদি নিপেল থেকে রক্তপাত হয়, বা কোনো চামড়াতে কোনো ঘা হয়ে যাচ্ছে, বা চামড়ায় কোনো মানে গুটি গুটি ভাব দেখা দিচ্ছে, ওইগুলো আরো সচেতন হতে হবে। তার সাথে আমি বলবো যে ব্রেস্টের লাম্প মানেই কিন্তু ক্যান্সার না, সেটা কিন্তু নন ক্যান্সারও হতে পারে, এবং সেটা যে কোনো বয়সী মহিলাদের হতে পারে। স্যার, সেটার জন্য তো আমাদের একজন ভালো বিশেষজ্ঞ ডক্টর দেখানো উচিত। আসলে আমরা বুঝতেই পারি না যে আমরা এটার জন্য কোন ডক্টর দেখাবো। আমরা বেসিক্যালি গাইনোকোলজিস্টের কাছে গাইনোকোলজিস্ট দেখান বা সার্জন দেখান, যেই দেখান, একজন ডাক্তারকে প্রথমে হাত দিয়ে দেখতে হবে। তিনি হাত দিলেই একটা সন্দেহের দিকে যাবে, এবং সন্দেহ যদি হয় সেই ডাক্তারের উচিত একটা বায়োপসি করানো। কারণ বায়োপসি না করলে আমরা বুঝতে পারবো না বুঝতে যেটা পারবো কি না। হয়েছে। হ্যাঁ। কিন্তু আবারও বলছি, ব্রেস্টের ফোলা মানেই যে ক্যান্সার সেটা ধরে নেওয়ার কোনো জায়গা নেই। সেটা বায়োপসির মাধ্যমে প্রমাণ করতে হবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ ভারতবর্ষে মহিলাদের মধ্যে সব থেকে কমন ক্যান্সার কিন্তু ব্রেস্ট ক্যান্সার। এবং তার সাথে আরেকটি ক্যান্সার বাকি আছে, গাইনোকোলজিক্যাল ক্যান্সার। যদি মাসিকের মধ্যে অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, সাদা স্রাব বেরোচ্ছে, আপনার কুচকিতে বা তলপেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, পেচ্ছাপের একটা সিমটম আসছে, বা কোনো মাসিকের মধ্যে কোনো রক্তপাত হয়ে যাচ্ছে দুটো মাসিকের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনি সচেতন হবেন এবং গাইনোকোলজিস্টকে অবিলম্বে দেখাবেন। আচ্ছা, ক্যান্সারের কি কোনো স্ক্রিনিং হয়? ক্যান্সারের স্ক্রিনিং অবশ্যই হয়। সব কটা ক্যান্সারের হয় না, আচ্ছা, কিছু আচ্ছা। ক্যান্সারের হয়। যেরকম ধরুন ব্রেস্ট ক্যান্সারে 40 বছর বা 45 বছর বয়সী ওপরে যারা মহিলারা আছেন, তারা বছরে একবার করে ম্যামোগ্রাফি অবশ্যই করবে। সেটা আমাদের এখানে নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে। তার সাথে ওরাল ক্যান্সারের স্ক্রিনিংটা যদি মুখটা একটু ভালো করে কোনো অনকোলজিস্টকে দিয়ে বা সার্জনকে দিয়ে দেখান, অন্তত 2 মাসে 3 মাসে একবার, তাহলে কিন্তু ওরাল ক্যান্সারটা অনেক আর্লি স্টেজে ধরা পড়ে যাবে। আচ্ছা, মুখের মধ্যে সাদা ঘা, লাল ঘা ফেলে রেখেছেন, ফেলে রাখবেন না। ভয়ে ফেলে রাখবেন না। অবহেলা করলে কিন্তু ওটা যে চলে যাবে তা তো নয়, ও বাড়তে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরো সচেতন হতে হবে। আচ্ছা, আমরা প্রোটেক্টনেসের জন্য ক্যান্সারের কি কোনো ভ্যাকসিন দিতে পারি আগে থেকে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে ভারতীয় সরকারও অত্যন্ত একটা ভালো স্টেপ নিয়েছেন। আপনারা জানবেন যে এইচপিভি ভ্যাকসিনেশন, যে মহিলাদের মধ্যে যে জরায়ু মুখের ক্যান্সার, সেটার জন্য এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভ্যাকসিনেশনটা কিন্তু চালু হতে চলেছে সারা দেশ জুড়ে। 9 থেকে 14 বছর বয়সী মহিলাদের এই ভ্যাকসিনেশন কিন্তু দেওয়া উচিত। এই ভ্যাকসিন নিয়ে কিন্তু আমি খুব ইন্টারেস্টেড, এবং আমার খুব জানাতে ইচ্ছা মানুষকে যে এই ভ্যাকসিনটা কিন্তু আপনারা বাচ্চা মেয়েদেরকে অবশ্যই দেবেন। অন্তত একটা ক্যান্সার আমরা অনেকটা হলেও আটকে দিতে পারবো। আচ্ছা, ক্যান্সারের সার্জারি কোথায় আছে? দেখুন, ক্যান্সারের যে চিকিৎসার 3টে মেইন স্তম্ভ, সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। ক্যান্সার সার্জারি বা অঙ্ক সার্জারি, এটা কিন্তু অতি অবশ্যই একজন সুপার স্পেশালিটি অঙ্ক সার্জন, যাদের এমসিএইচ বা ডিআরএনবি ডিগ্রিধারী সার্জন, তাদেরকে দিয়েই করানো উচিত। যেটাও সুরক্ষাতে অনেক সেন্টারে অঙ্ক সার্জন অ্যাভেলেবেল আছে, তাদেরকে কনসালটেশন করুন। প্রথমে আপনার কোনো একটা ডায়াগনোসিস হলে আপনি অঙ্কোলজিস্ট বা অঙ্ক সার্জনকেই কনসিডার করবেন কনসালটেশনে, যাতে আপনি প্রপার গাইডেন্সটা পান। কারণ এক একটা ক্যান্সারের ট্রিটমেন্ট কিন্তু এক এক ধরনের। স্যার, মানে বেশিরভাগ অনেক ক্যান্সার পেশেন্ট বা যারা ক্যান্সার নয় তারাই ভাবে যে কেমোথেরাপি বা রেডিওথেরাপির কি কি সাইড এফেক্ট হতে পারে আমার শরীরে, আমরা কি পুরোপুরি গুড়িয়ে যাব বা আমাদের আদার্স কোনো সিমটম মানে পরবর্তীকালে? কেমোথেরাপির সাইড এফেক্ট বলতে, কেমোথেরাপির অবশ্যই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেরকম গা বমি ভাব, গা গোলানো, মাথার চুল অনেক কেমোতে পড়ে যায়, কিছু কেমোতে পড়ে না, খিদে কমে যাওয়া, মুখের স্বাদটা চলে যাওয়া, শরীরে ওজন কমে যাওয়া, সেইগুলো কেমোথেরাপির নর্মাল সাইড এফেক্ট। তাছাড়া কেমোথেরাপি যখন আমাদের রক্তের মাধ্যমে ঢুকছে, ওটা যেরকম ক্যান্সার সেলগুলোকেও মারছে, তার সাথে আমাদের নর্মাল যে অ্যাক্টিভলি ডিভাইডিং সেল, যেমন মুখের ভেতরের গালের সেলগুলো, বা রক্তশ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা মানে ডাব্লিউবিসি, প্লেটলেট, এগুলোকেও কিন্তু এফেক্ট করছে। সেই জন্য রক্তের কাউন্টও কমে যেতে পারে। তো এইগুলো কিন্তু কেমোথেরাপির নর্মাল সাইড এফেক্ট। তার সাথে রেডিয়েশন থেরাপি, এটা খুব গুরুত্বপূর্ণ। রেডিয়েশন থেরাপি কিছুই না, একটা হাই এনার্জি এক্স রে। যেরকম আমাদের সবারই কোনো না কোনো সময় একটা চেস্ট এক্স রে হয়, যেটা আপনি কিছু ফিল করতে পারেন না, ঠিক সেরকমই রেডিয়েশন থেরাপিও একটা হাই এনার্জি এক্স রে। সেই হাই এনার্জি এক্স রের মাধ্যমে আমরা ক্যান্সার সেলটাকে ডিরেক্টলি টার্গেট করে, এবং পার্শ্ববর্তী নর্মাল সেলগুলোকে যতটা বাঁচিয়ে, এইভাবে আমরা টার্গেটেড একটা রেডিয়েশন থেরাপি দিই। তো এই রেডিয়েশন থেরাপি বা কেমোথেরাপি যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, সেগুলো কিন্তু সব সময় থাকবে না।
ট্রিটমেন্ট চলাকালীন কিছুটা থাকবে, কিন্তু ট্রিটমেন্ট হয়ে গেলে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সুতরাং এইগুলো নিয়ে ভয় পেয়ে আপনি ক্যান্সার ট্রিটমেন্ট করছেন না বা অন্য কিছু ট্রিটমেন্ট করছেন, মানে ক্যান্সারের জন্য যেগুলো প্রচলিত এবং স্ট্যান্ডার্ড চিকিৎসা পদ্ধতি নয়, এটা খুব ইম্পর্টেন্ট বলাটা, যে স্ট্যান্ডার্ড চিকিৎসা কিন্তু ক্যান্সারের অঙ্কো সার্জারি বা ক্যান্সার সার্জারি, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। এইটা কিন্তু আপনারা ভুল করবেন না। স্যার সব মিলিয়ে কত খরচা পড়ে ক্যান্সার? খরচের ব্যাপারটা ক্যান্সার হলেই মানুষের মনে সবার আগে দুটো চিন্তা আসে, যে আমি বাঁচবো তো, আর দ্বিতীয় হচ্ছে যে আমার খরচায় আমি শেষ হয়ে যাব। এটা দুটোই ভুল ধারণা। ক্যান্সারের যদি আর্লি স্টেজে ধরা পড়ে, ক্যান্সার কিন্তু কিওর করে দেওয়া সম্ভব। যদি আর্লি স্টেজে, মানে স্টেজ 1 বা স্টেজ 2-তে কোনো ক্যান্সার ধরা পড়লে, ইভেন ইনফ্যাক্ট কিছুটা হলো স্টেজ 3-তে ধরা পড়লেও, আমরা কিন্তু ক্যান্সারটাকে কিওর করে দিতে পারি বাই সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি। ডিপেন্ড করছে কোথায় ক্যান্সার হয়েছে এবং কোন স্টেজে হয়েছে, সেরকমভাবে সেটা অনুযায়ী আগে সার্জারি হবে না আগে কেমো রেডিয়েশন হবে, তারপরে সার্জারি হবে, বা কেমো রেডিয়েশন লাগবে কি লাগবে না সেগুলো ডিপেন্ড করছে। কিন্তু ক্যান্সার কিন্তু কিওর করে দেওয়া সম্ভব যদি আর্লি স্টেজে ধরা পড়ে। তাহলে বাঁচা না বাঁচার প্রশ্ন নেই, আপনারা কিওর করে দেওয়া সম্ভব যদি আর্লি স্টেজে ধরা পড়ে, মানে আপনি বাঁচবেন। দ্বিতীয় কথা হচ্ছে খরচের ব্যাপারটা আমি বলতে চাই, রেডিওথেরাপি দিয়ে শুরু করতে চাই। রেডিওথেরাপি কিন্তু স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। এটা একটু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, মানুষের কাছে পৌঁছানো জরুরি। রেডিওথেরাপির কিন্তু কোনো এক্সট্রা খরচা নেই, রেডিওথেরাপি কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে। 2 নম্বর কেমোথেরাপিও কিন্তু অনেকটাই ফ্রি অফ কস্ট, খুব সামান্য একটু খরচা লাগে, হসপিটাল টু হসপিটাল ডিপেন্ড করছে, কিন্তু কেমোথেরাপির ওষুধও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে স্বাস্থ্যসাথী স্কিমের মাধ্যমে ফ্রি অফ কস্ট। অঙ্কো সার্জারিও, ইভেন ক্যান্সার সার্জারির মতো একটা বড় সার্জারিও মেজর খরচাটাই কিন্তু স্বাস্থ্যসাথী বহন করে দিচ্ছে। মানে সুতরাং মানুষের উপরে আর্থিক চাপটা কিন্তু আসবেই না, আর্থিক চাপটা আসার প্রশ্নই নেই যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে। সুতরাং স্বাস্থ্যসাথী কার্ড বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কার্ড বা কোনো ইএসআই ইন্স্যুরেন্স, যেরকম কোনো একটা ইন্স্যুরেন্সের মাধ্যমে কিন্তু আপনার ক্যান্সার চিকিৎসা অনেকটাই আপনাকে আর্থিক চাপ থেকে বাঁচাবে। আমাদের এটা জানাই ছিল না যে স্বাস্থ্যসাথী বা কোনো রকম কর্পোরেট বা কোনো কিছুর আন্ডারে এই কেমোথেরাপি, রেডিওথেরাপি, ক্যান্সার সার্জারি সব কটা হয়। এটার বিষয়ে ঠিকঠাক গাইডেন্স নেই ঠিকঠাক ডাক্তারের থেকে, এক্সট্রা খরচার কিন্তু কোনো জায়গা নেই। সুতরাং আমরা শুনলাম কি কি ভাবে আমাদের চিকিৎসাটা হয় আর কি কি তার ট্রিটমেন্ট আছেন, এবং স্যার এটুকুও জানিয়ে দিলেন কতটা খরচ এবং কিভাবে তার ট্রিটমেন্ট করা যায়। ডক্টর রাজশ্রী গোস্বামী স্যার আমাদের হাবড়া সুরক্ষাতে প্রত্যেক শনিবার বিকেল 3টের সময় বসছেন। সুতরাং আপনাদের এরকম কোনো উপসর্গ হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নম্বরে 7595055089। নমস্কার।